প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান, সিনিয়র প্রভাষক, পৌরনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে 10ম অধ্যায় অর্থাৎ নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এর একটি গুরুত্বপূর্ণ টপিকস জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, এর ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আসা যাক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার ধারণা নিয়ে আলোচনা করতে। সাধারণত 30 বছর বা তার বেশি সময়ের কোনো স্থানের আবহাওয়ার গড় অবস্থানকে ওই স্থানের জলবায়ু বলে। জলবায়ু পরিবর্তন করতে কোনো স্থানের জলবায়ুর দীর্ঘস্থায়ী এবং অর্থপূর্ণ পরিবর্তনকে বোঝায়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে কোনো স্থানে জলবায়ু স্থায়ী কিংবা অস্থায়ী নেতিবাচক পরিবর্তনকে বোঝায়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো যেমন বারবার বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সিজোর প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ, ভূমিক্ষয়, বনভূমি উজাড় হওয়া প্রভৃতি। জলবায়ু পরিবর্তন বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভৌত, প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষতিসহ মানব গোষ্ঠীর জীবন ও জীবন ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। জলবায়ু পরিবর্তন নিছক প্রাকৃতিক তা কিন্তু নয়, অধিকাংশ ক্ষেত্রে মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করতে যাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণ নিয়ে। বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হয়। গবেষক ও বিজ্ঞানীরা বলছেন প্রধানত বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সাধারণত দুটি কারণে জলবায়ু পরিবর্তন হয়, একটি হলো প্রাকৃতিক কারণ, অপরটি মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে পৃথিবীর অক্ষরেখার পরিবর্তন বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রভৃতি। তবে অধিকাংশ ক্ষেত্রে মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন সংঘটিত হয়। যে সমস্ত কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমি এখন সেটি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, জলবায়ু পরিবর্তনের কারণ। 1 নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সাধারণত শিল্পোন্নত দেশগুলো শিল্পজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি, গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে বিস্তার করছে। ফলে এই গ্রিনহাউস গ্যাস বৈশ্বিক উষ্ণায়ন করছে, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করছে। এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, ওজোন স্তর ক্ষয়। আমাদের নিত্য ব্যবহার্য রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, অ্যারোসল, ফোম ইত্যাদি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে এর যে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস আছে সেগুলোর বিস্তার ঘটছে এবং এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে ওজোন স্তর ক্ষয় হচ্ছে। এই ওজোন স্তর অতিবেগুনি রশ্মি থেকে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, এই অতিবেগুনি রশ্মি থেকে
পৃথিবী এবং পৃথিবীর জীবকুলকে রক্ষা করছে। 3 নম্বর পয়েন্ট, বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়। বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি তৈরি এবং আসবাবপত্র তৈরির জন্য বৃক্ষ নিধন হচ্ছে এবং এর ফলে বনভূমি উজাড় হচ্ছে, যার জন্য বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বিপরীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। 4 নম্বর পয়েন্ট, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। অপরিকল্পিতভাবে শিল্পায়ন এবং নগরায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, কারণ যেখানে সেখানে যত্রতত্র, বিশেষ করে ঢাকা শহরে বা এর আশেপাশে অপরিকল্পিতভাবে শিল্পায়ন হচ্ছে এবং এর ফলে নগরায়ন হচ্ছে এবং শিল্পজাত বিভিন্ন বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনা পানিকে এবং বায়ুমণ্ডলকে দূষিত করছে, ফলে বায়ুমণ্ডলে এই ক্ষতিকর যে গ্রিনহাউস গ্যাস আছে তার ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, কৃষিতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার। কৃষিতে রাসায়নিক দ্রব্যের অপরিকল্পিত এবং অপরিমিত ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিভাবে? এর ফলে বায়ু দূষিত হচ্ছে, বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এভাবে আমরা এখানে দেখলাম যে এই 5টা কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। আশা করি তোমরা জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে বাংলাদেশ শীর্ষে। গবেষক এবং বিজ্ঞানীরা বলছেন এই শতাব্দীর শেষের দিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা, বিশেষ করে উপকূলীয় এলাকা, সমুদ্রগর্ভে নিমজ্জিত হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব অত্যন্ত নেতিবাচক এবং বিপজ্জনক এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে বাংলাদেশ। তো এখন আমি আলোচনা করব যে জলবায়ু পরিবর্তনের যে সমস্ত প্রভাব আছে সেগুলো বিশেষ করে বাংলাদেশের উপর, এগুলো নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই আসে 1 নম্বর পয়েন্ট, গড় তাপমাত্রা বৃদ্ধি। গড় তাপমাত্রা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আইপিসিসি এর চতুর্থ বার্ষিক রিপোর্টে বলা হয়েছে যে 1985 থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশের মে মাসে 1 ডিগ্রি সেলসিয়াস এবং নভেম্বর মাসে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। এর ফলে বাংলাদেশের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চল
মরুকরণে পরিণত হচ্ছে বা মরুভূমিতে পরিণত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চল, সেখানে মরুকরণ হচ্ছে, কৃষিতে যেটা নেতিবাচক প্রভাব ফেলছে। আইপিসিসি, যেটা আমি বলছিলাম, আইপিসিসি মে মাসে 1°C তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর নভেম্বর মাসে 0.5°C। এরপরে আমরা আসি 2 নম্বর পয়েন্ট, ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে ঋতু পরিবর্তন হচ্ছে। বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রধান 3টি ঋতু দেখা যাচ্ছে, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ, যেটা আমরা এখন মে মাসে উপলব্ধি করছি, অনুভব করছি। আর বর্ষাকালে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি হচ্ছে, আর শীতকালে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার রাতের বেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। এভাবে একটা প্রাকৃতিক ভারসাম্যহীনতা পরিলক্ষিত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাত হ্রাস। বৃষ্টিপাত হ্রাস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টে দেখা গেছে গত 15 বছরের মধ্যে 2010 খ্রিস্টাব্দে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে, এবং এ থেকে বোঝা যায় যে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ এবং বিশ্বব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চল মরুকরণ হচ্ছে এবং যেটা কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 2010 খ্রিস্টাব্দে সর্বনিম্ন বৃষ্টিপাত, এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এরপরে আসি, আরো কিছু প্রভাব আছে। এরপরে 4 নম্বর পয়েন্ট বলা যায় ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি। ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি। ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগরে আগের থেকে বেশি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে ঘূর্ণিঝড় হচ্ছে। পূর্বে যখন 3 মাস মাছ ধরার মৌসুম থাকতো, তখন কিন্তু 3 মাসে একটি সিগন্যাল থাকতো আবহাওয়া, কিন্তু বর্তমানে প্রতি সপ্তাহে ছোট করে একটি সিগন্যাল থাকে, যেটা আমাদের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলাচ্ছে। এভাবে অতিরিক্ত ঘূর্ণিঝড়ের ফলে আমাদের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, উপকূলীয় অঞ্চল ব্যাপক ক্ষতি হচ্ছে। 5 নম্বর পয়েন্ট, অব্যাহত বন্যা। অব্যাহত বন্যা। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পূর্ব হিমালয় অঞ্চলের হিমবাহ থেকে যে পানির সৃষ্টি হচ্ছে, তার 90% পানি ভাটির দেশ হিসেবে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে চূড়ান্তভাবে বঙ্গোপসাগরে পড়ছে, এবং বঙ্গোপসাগরের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চল প্লাবিত হচ্ছে। এর ফলে আমাদের উপকূলীয় অঞ্চল এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি। লবণাক্ততা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ফলে সমুদ্রের লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চলকে প্লাবিত করছে। এর ফলে সেখানে স্বাভাবিক যে ফসল উৎপাদন হচ্ছিল সেটা হয় না। সাধারণত উপকূলীয় অঞ্চলে ফসল হয় না, সেখানে মাছের চাষ হয়। তো এভাবে কিন্তু লবণাক্ততার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমাদের
এর ফলে পানির সংকট দেখা দিচ্ছে, পানযোগ্য পানি। আমরা এরপরে আসি, এখানে 7 নম্বর পয়েন্ট দিয়ে দিই, সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকট। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ত পানি, সমুদ্রের লবণাক্ত পানি উপকূলীয় অঞ্চল প্লাবিত করছে। ফলে উপকূলীয় অঞ্চলের যে সুপেয় পানির বা পানযোগ্য পানির যে জলাধার বা রিজার্ভার আছে, সেই সুপেয় পানিকে নষ্ট করছে। ফলে আমাদের সুপেয় পানির সংকট দেখা যাচ্ছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। এরপরে আমরা আসি কৃষি উৎপাদনে জটিলতা। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদনে জটিলতা হচ্ছে, কারণ আগাম বন্যা বা দেরিতে বন্যার ফলে আমাদের আউশ এবং আমন ধানের ক্ষতি হচ্ছে, অনেক সময় ফসলকে নষ্ট হচ্ছে। 9 নম্বর পয়েন্ট, জীববৈচিত্র্য ধ্বংস। জীববৈচিত্র্য ধ্বংস। জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে? খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ফলে ম্যানগ্রোভ অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ বিপন্ন হচ্ছে এবং সুন্দরবনে অনেক জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে। 10 নম্বর পয়েন্ট, মরুকরণ। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে এবং বৃষ্টিপাত হ্রাস হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে মরুকরণ হচ্ছে। ফলে সেখানে কৃষিকাজে বা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। এভাবে কৃষিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। 11 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপরে সিডর, আয়লা, এগুলো বৃদ্ধি পেয়েছে। যেমন বাংলাদেশে 2007 সালে সিডর, 2008 সালে নার্গিস, 2009 সালে আয়লা প্রভৃতি ঘূর্ণিঝড় হয়েছে, যেটা আমাদের কৃষি সহ আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এখনও কিন্তু এগুলোর ফলে আমাদের বিশেষ করে উপকূলীয় অঞ্চলের লোকজন সেই ক্ষতি তারা এখনও কিন্তু বহন করে বেড়াচ্ছে। তো এভাবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় অনেক বেড়ে গেছে জলবায়ু পরিবর্তনের ফলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমার আলোচনা বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো, কারণ আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের আলোচনা থেকে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে চাই, যেটা আগামী ক্লাসের শুরুতে তোমরা জমা দিবে। বাড়ির কাজটি হলো বাড়ির কাজ জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। এটা 4 নম্বরের জন্য তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।